কে তুমি? হুজুর আইনের শিবিরে উকি মারছিলে কেন? কার চর তুমি? বলো। উত্তর দেবে না? তাহলে চলো আমাদের সঙ্গে হুজুর আইনের সামনে। খবরদার! আমার স্ত্রীর গায়ে কেউ হাত দেবে না। বাঁচাও আমাকে, না হলে ওরা আমাকে ধরে নিয়ে চলে যাবে। কেন ধরবে? আমরা সাধারণ মানুষ বলে বিনা দোষে আমাদের ওপরে এই অত্যাচার কেন? বিনা দোষে? আপনার স্ত্রী হুজুর আইনের শিবিরে উকি দিচ্ছি। শিবিরে উকি দিয়েছে? না না, এ তো অন্যায় কাজ। কিন্তু কপালকুণ্ডলার তো এ বিষয়ে ন্যায় অন্যায় বোধটাই নেই। দেখুন, আমার স্ত্রী যা করেছে তা নিছক কৌতূহল থেকে করেছে। এর আগে তো এরম বাদশাহী শিবির কখনো দেখেনি। আমি আমার স্ত্রীর হয়ে ক্ষমা চাইছি। কে আপনি? নিবাস কোথায়? সপ্তগ্রাম। আগে আমার স্ত্রী হেঁটে ক্লান্ত, এই চটিতে এসেছিলাম একটা পালকি ভাড়া করব বলে। এখান থেকে পালকি নিয়েই যাত্রা করব। পালকি নিয়ে ওরা তাহলে সপ্তগ্রামে যাবে? এখন থেকে নিজের স্ত্রীকে সামনে রাখবেন, নাহলে আপনিও ঝামেলায় পড়বেন। চলো সবাই। নিজের স্ত্রীকে সামনে রাখতে পারে না। শিবির দেখার শখ এবার মিটেছে। চলো। চলো। কি হলো? দাঁড়িয়ে পড়লে কেন? কপালি ঠাকুর। তোমার মাথা থেকে এবার এই কাপালিকের ভাবনা নামাও। তাড়াতাড়ি চলো, কাল সকালে বেরোতে হবে সপ্তগ্রামের জন্য, নাহলে দেরি হয়ে যাবে। চলো। সপ্তগ্রাম পৌঁছবে না, তার আগেই পথে হুজুর আইন। একটা গিয়মে হুজুর আইন। কোনোদিন বাদশাহী শিবির দেখেনি, তাই কৌতূহলবশত উকি মেরেছিল। ওর স্বামী অনেক করে ক্ষমা চেয়ে নিয়েছে। ঠিক আছে, তোমরা যাও। পেশমান জি, ভোরবেলায় আমরা রওনা হব। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব রসুলিয়ার জঙ্গল পার করতে হবে। নাসিম সেখানে নিশ্চয়ই শের আফগানের সেনাবাহিনী নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবে।
জি বিবিজান। আপনার কৃপা পেয়ে এই বান্দা ধন্য হলো হুজুর আইন। কিন্তু একটা কথা বলি বেগম সাহেবা, রসুলপুরের জঙ্গলে পৌঁছে যদি দেখেন যে ফৌজের দেখা নেই, তাহলে অপেক্ষা করবেন, আর এগোবেন না। জঙ্গল বড় গভীর, আর রাতের দিকে বড় দিকভুল হয়। রাতে দুজন জেনা না, আর সঙ্গে এত মানে আশরাফি গহনা। খুব সাবধানে থাকবেন হুজুর আইন। দেখুন, এর চেয়ে আর কম করা যাবে না। তো এখন আপনি বড় পালকি ভাড়া করবেন না ছোট পালকি ভাড়া করবেন, সেটা আপনি বলুন। দাঁড়ান দাঁড়ান, আমাকেও তো মুদ্রার হিসেব করতে হবে। শুধু পালকি নিলেই তো হবে না, সঙ্গে একজন দাসীও লাগবে কপালের জন্য, আর একজন লেঠেল। পথে কোথাও রাত্রিবাসও করতে হবে, তারও তো খরচ আছে। কি হলো? না না, এই সামান্য করিতে কি হবে বুঝতে পারছি না। নিশ্চয়ই খুব রেগে গেছে আমার উপর, তাই কথা বলছে না। না, সত্যি আমি খুব অন্যায় করেছি। কি হবে এখন? পেশমান, আমার সাথে পালকিতে চল। কে ছিলেন পালকিতে? উনি হলেন মতি বিবি। মতি বিবি? শাহজাদা সালিমের খাস লোক। বর্ধমান যাচ্ছেন, তা আপনি কি সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ, বড় পালকিটা ভাড়া করবেন তো? সাথে কি কি চান? পালকি, লেঠেল, দাসী সব ভাড়া করে খুব সামান্যই পথ খরচ বাঁচবে। তাতে আমার নিজের জন্য পালকি আর করা যাবে না, আমাকে হেঁটেই যেতে হবে। কারণ বড় পালকি মানে বেশি ভাড়া আর বেশি বাহক। না না, অত করি তো নেই খরচের মতো। না, আমাদের বড় পালকির কোনো প্রয়োজন নেই, একটা ছোট পালকি হলেই হবে, আর সাথে একজন দাসী আর লেঠেল। এই নিন আপনার। কি বুঝলে? সঙ্গে মালকড়ি কেমন আছে? দেদার, সোনাদানা, আশরাফি, গা ভর্তি গয়না দেখলে তোদের মাথা ঘুরে যাবে। আর শোন, হ্যাঁ, তোদের সর্দারকে বলে দিবি মতি বিবির হাতে কিন্তু বাদশাহী পাঞ্জা আছে। বেশি বাড়াবাড়ি কিছু করলে বিপদ আছে। বাদশাহী সৈন্য চলে আসতে পারে, যুদ্ধ বেঁধে যেতে পারে। তাই বলে এরকম শিকার তো আর হাতে পেয়ে ছেড়ে দেওয়া যায় না। আরে হাত ছাড়া করবি কেন? মালপত্র লুটপাট করবি, কিন্তু মতি বিবির গায়ে যেন আঁচড়টাও না লাগে। আর আমার বকরাটা যেন ঠিক সময় পেয়ে যাবে। আরে বকরা নিয়ে আজ পর্যন্ত কোনো গড়বড় হয়েছে নাকি? তা হয়নি। আর শোন, মতি বিবি যে আগেই পাঠিয়ে দিয়েছে নাসিম খানকে বর্তমানের পথে সেরাফ খানকে খবর দিতে। সে খবর সর্দার অনেকক্ষণ আগেই পেয়ে গেছে। নসিম খান আর বর্ধমান পৌঁছাতে পারবে না, তার ব্যবস্থা হয়ে আছে। মা জননী, পালকিতে উঠে বসুন, অনেকটা পথ যেতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ুন। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি চুপচাপ গিয়ে পালকিতে ওঠো।